ভিডিও করতেছিলেন না, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না আপনি এজেন্ট আইছেন কেন স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার, স্যার এখানে ভিডিও আমি করি না স্যার। গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। প্রথমত হচ্ছে শীর্ষ নেতারা কোটা ইস্যুতে মুখে কুলু পেটেছেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। সামনে এই 4 জনের হাত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন তুমি হাত ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন চুনারঘাটের কোনো হক আমরা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, স্ক্রিনে যে সমস্ত ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, তবে আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার দেখা উচিত এবং তথ্যগুলো জানা উচিত। দর্শক, এমনই কিছু তথ্য রয়েছে, আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করছেন সবাইকে আমি অনুরোধ করব, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র বাংলাদেশের একটা কথার কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা, চলমান পরিস্থিতি খুবই খারাপ। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন কি এমন কথা এবং কে বলেছিল, আপনারা ভিডিও ক্লিপে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিও শেষ অংশে আমি বলে দেব দর্শক, এবং ভিডিও ক্লিপও দেখাবো। দর্শক, আজকের এই প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। খুব অনেক কষ্ট করে আজকের এই ভিডিওগুলো সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্য। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই তথ্যগুলো আপনাদের জানা উচিত। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। চলুন সেই ভিডিও ক্লিপটি দেখি। সামনে থেকে গুলি করে নিয়ে দাঁড়ায় আছে, পেছন থেকে মারেন কেন? প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। পুলিশ কিভাবে করে কোন সাহসে আর ক্যাম্পাসের ভিতরে ঢুকে গ্রেনেড ছুটছে, এটা সাহস তারা পায় কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন, পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন। আমরা বলবো যে হল ছাড়ার নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না, ইনস্টিটিউশন ছাড়ার নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না। যারা বাসা থেকে, যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠেই যে আমাকে আজকে যেতে হবে, এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে বারবার এসেছি, কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে। এবং এসেই দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। এবং তাদের যে চাহনি, সেই চাহনি ছিল যে কে যাচ্ছে, এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি। পুলিশ বিজিবি এই সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়ায়? অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে, তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেওয়ার? এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না, পুরো বাংলাদেশের 1% মানুষও বলতে পারবে এটা অযৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে, গতকালকে 7 জন ভাই আমার খুন হয়েছে। আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন। যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব। আমাদের ক্যাম্পাসে, আমাদের হলে
আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না। এবং আমরা মোটামুটি সবাই ডিফারেন্ট মাইন্ড হয়েছি, সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক, ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক, আমরা কেউ হল ছাড়বো না। তারা কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু আমার ভাই আজকে কবরে আছে, আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে। এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় তা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা হল ছাড়বো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না, দেব না। যতই চেষ্টা করুক না কেন, হল ক্যাম্পাস শিক্ষার্থীরা কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই হল ক্যাম্পাস কোনোভাবে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবে না। চাইলে জীবন চলে যাবে, তবু আমরা হলকে সন্ত্রাস মুক্ত, অছত্র মুক্ত। দর্শক, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, আপনারা শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন। সে হচ্ছে বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এতদিন, অনেক দিন পরে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে, সেই বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই। তো ব্যারিস্টার সুমন ভাই এই আন্দোলনকারীদের হয়ে কি কথা বললো এবং সোনারঘাট মাধবপুরে তিনি যে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে যে সমস্ত কথা বলছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো চাঞ্চল্যকর তথ্য, এমন কিছু তথ্য আজকে ব্যারিস্টার সুমন ভাই দিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, আরও এই ভিডিওগুলো দেখব এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের যে মন্তব্য এবং সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য এবং দেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য কি কথা বলেছিল, বিশেষ করে ছাত্র আন্দোলন করা ছেড়ে যারা তাদের পক্ষে এবং বিপক্ষে এমন কিছু তথ্য দিয়েছে ব্যারিস্টার সুমন ভাই। আপনি যদি আজকের এই কথাগুলো শোনেন অবাক হয়ে যাবেন। তো আমি বেশি দেরি করবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে। আমাদের বাংলাদেশে ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। আন্দোলন করে, মারামারি করে, এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায়, উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1 মাস আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছেন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়াকার হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়াকার হয়েছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে খাড়া করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না, তো বিচার স্যার বিচার এমনই করা মানুষে দিছে
80টার মধ্যে 70টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটাই নোবেলে বিচার ভারে না তে অত সেন্টারে পাস করলো কেমনে এর মানে সোনারঘাটের মানছে আর ইটা চায় না সোনারঘাটের মানছে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা ইটার ফল ইটা নানি আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই আপনারা দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছিল মানুষ হয়েছে মিনিমাম 10,000 আরো বেশি হইব 15-20,000 মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেননি 70,000 কত খরচ হয়েছে যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে 20,000 মানুষ আইছিল এই 20,000 মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনাখাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা এখন আমি হিসাব দেই কেমনে যে বেটা বাড়িতে আছিল সিএনজি দিয়ে আইছে না সিগুড়ার থেকে আইছে বেটা বাইত বইয়া টিভি দেখলো নে আইছে নি টমটমলায় রুজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বাউনবাড়ির টিকা 2,000 লোক আইছে সিলেট থেকে আইছে এরা কিতা দিয়ে আইছে আইয়া স্বাস্থ্যগঞ্জ নাইমা কিতা দিয়ে আইছে সিএনজি দিয়ে আইছে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।